প্রিয় উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী, আজকের ক্লাস ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। আজকে যেই চ্যাপ্টারটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবস্থাপনার নীতি, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, বিগত ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে প্রথম অধ্যায়ের বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে ছিল কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার ধারণা ছিল, লেভেল অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার স্তর ছিল, প্রসেস অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা প্রক্রিয়া, এবং ছিল সাইকেল অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার চক্র। আজকে আমি ঠিক তারই ধারাবাহিকতায় আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। আশা করি বিগত ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখেছো এবং আজকের এই ক্লাসটাও তোমরা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই উপকৃত হবা বলে আমি আশা প্রকাশ করি। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের ক্লাসটা আমরা একটু দেখে আসি। প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবস্থাপনার নীতি বা আদর্শসমূহ, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। তাহলে আহ, ব্যবস্থাপনা কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য সত্য হিসেবে প্রতিষ্ঠিত কতিপয় সাধারণ নির্দেশিকা বা নিয়ম পদ্ধতিকে ব্যবস্থাপনা নীতি বলে। অর্থাৎ আহ, যখন ব্যবস্থাপনা প্রয়োগ করা হয় তখন সেই প্রয়োগটাকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য কতগুলো সাধারণ নির্দেশনা বা নিয়ম পদ্ধতি মেনে চলতে হয়। সেই সাধারণ নির্দেশনা বা নিয়ম পদ্ধতিকে মূলত বলা হয় ব্যবস্থাপনা নীতি। তাহলে নীতি হচ্ছে মূলত যে কোনো কার্য সম্পাদন করার জন্য সেই কাজের কিছু সাধারণ নির্দেশনা বা নিয়ম কানুন বা নিয়ম পদ্ধতিকে নীতি বলা হয়। ঠিক ব্যবস্থাপনার কার্য সম্পাদন করতে গেলে যে সমস্ত সাধারণ নিয়ম নীতি বা পদ্ধতি মেনে চলা হয় বা পালন করতে হয়, সেই নিয়ম নীতি বা পদ্ধতিগুলোকেই বলা হয় ব্যবস্থাপনা নীতি। তারপরে আমরা দেখব আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল ফরাসি ভাষায় লেখা অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল এড জেনারেল গ্রন্থে 14টি মূলনীতি নির্দেশ করেছেন, যা বিশ্বের সকল মহলে স্বীকৃত হয়ে আসছে। তাহলে আমাদের যে আধুনিক ব্যবস্থাপনার জনক আমরা যাকে বলি সেটা হেনরি ফেওল। তা আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন? তিনি তার গ্রন্থ অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল এড জেনারেল গ্রন্থে 14টি মূলনীতির কথা বলেছেন এবং সেই মূলনীতিগুলো বিশ্বের সকল ক্ষেত্রে বা সকল মহলে স্বীকৃত। এই জন্য আমরা এই ব্যবস্থাপনার মূলনীতি বলি 14টি। অর্থাৎ যদি আমাদেরকে প্রশ্ন করা হয় ব্যবস্থাপনার মূলনীতি কয়টি, তাহলে আমরা বলবো 14টি। এবং আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেওল, এবং তার যেই বইয়ের নীতির কথা বলেছেন সেই বইটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল এড জেনারেল। এই হচ্ছে আমাদের নীতি সম্পর্কিত সাধারণ কিছু তথ্য। হেনরি ফেওল প্রদান করেছেন 14টি নীতি এবং এই নীতিগুলো সারা বিশ্বের মধ্যে সমাদৃত, এবং তার যে বইয়ের নীতির কথাগুলো বলেছেন সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল এড জেনারেল। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নীতি সমূহগুলো নিম্নরূপ, অর্থাৎ কিছু নীতির বিবরণ আমরা একটু দেখে আসি। সেটা হচ্ছে প্রথম নীতি হচ্ছে কার্য বিভাজনের নীতি। এটা হচ্ছে ব্যবস্থাপনার মূল নীতির মধ্যে প্রথম নীতি, কার্য বিভাজনের নীতি, প্রিন্সিপাল অফ ডিভিশন অফ ওয়ার্ক। বিভাজন মানে হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ করা। এই ডিভিশন করতে হবে, প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করা নীতিকেই ব্যবস্থাপনায় কার্য বিভাজনের নীতি বলে। অর্থাৎ প্রতিষ্ঠানে তো বিভিন্ন রকমের কাজ থাকে, এবং তাহলে কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগের দায়িত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করে দেওয়া হয় নীতিকেই বলা হয় কার্য বিভাজনের নীতি। এই নীতিটি ছোট প্রতিষ্ঠান থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান এবং পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা যে কোনো পরিস্থিতিতেই এই নীতিটি কার্যকর থাকবে। তাহলে এটা হচ্ছে কার্য বিভাজনের নীতি। তারপরে আমরা যে নীতি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণের নীতি, প্রিন্সিপাল অফ ব্যালেন্সিং অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে কর্তৃত্ব আর একটা হচ্ছে দায়িত্ব। তাহলে আমরা আমরা জানি কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার,
অর্থাৎ অথরিটির মাধ্যমে আমরা আহ, কোনো তৃতীয় কোনো পক্ষকে বা অন্য কোনো পক্ষকে আমরা আদেশ দান করি। এই আদেশ দানের অধিকারী হচ্ছে আমার কর্তৃত্ব। অন্যদিকে দায়িত্ব হলো জবাবদিহিতা বা জবাবদিহি করার বাধ্যকতা। তাহলে এই দুইটার মধ্যে সমতা থাকতে হবে, কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে। যদি কর্তৃত্ব অর্পণ করা হয়, ঠিক সমপরিমাণ দায়িত্ব বা জবাবদিহি করার বাধ্যবাধকতা থাকতে হবে। একক কর্তৃত্ব একক কর্তৃত্ব থাকবে কিন্তু দায়িত্ব থাকবে না, তাহলে সেখানে স্বৈরতান্ত্রিক একটা মনোভাব চলে আসে। সেই জন্য এই কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে একটা সমতা রক্ষণ করতে হবে। তারপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি, প্রিন্সিপাল অফ সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন। খুবই জনপ্রিয় একটা নীতি। এখানে বলা হচ্ছে যে কেন্দ্রীকরণ বা বিকেন্দ্রীকরণ, অর্থাৎ এখানে বলা হচ্ছে মূলত প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের পর্যায়গুলোকে নির্ধারণ করা হবে। কোন পর্যায়ে কোন সিদ্ধান্তটা নেওয়া হবে সেই পর্যায়ের সেই পর্যায়কেই বলা হয় আসলে মূলত কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ। প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্ত যদি কেন্দ্র থেকে গৃহীত হয় তাহলে এটাকে বলা হবে সেন্ট্রালাইজেশন, এবং এর বাইরেও যদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিভিন্ন শাখা উপশাখা বিভাগ উপবিভাগকে প্রদান করা হয় তখন সেটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ। তাহলে আমাদেরকে একটা চিন্তা করতে হয়, সেটা হচ্ছে যে কেন্দ্রীকরণ বা বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে আমরা কোন নীতিটা গ্রহণ করব। এখানে হেনরি ফাউল বলেছেন যে কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ প্রতিষ্ঠানে থাকতে হবে, অর্থাৎ সকল ক্ষমতা কেন্দ্রে ভূত থাকলেও প্রতিষ্ঠানের জন্য লাভজনক নয়, আবার বিকেন্দ্রীকরণ না থাকলেও প্রতিষ্ঠানের জন্য লাভজনক নয়। তাহলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কেন্দ্রীভূত থাকবে এবং এর বাহিরেও অন্যান্য সিদ্ধান্তগুলো আমরা বিকেন্দ্রীকরণ করতে পারি। এই হচ্ছে আমাদের কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আদেশের ঐক্য নীতি, প্রিন্সিপাল অফ ইউনিটি অফ কমান্ড। আদেশের ঐক্য নীতি, প্রিন্সিপাল অফ ইউনিটি অফ কমান্ড, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ একজন মাত্র ব্যক্তির কাছ থেকে আদেশপ্রাপ্ত হবেন সুনির্দিষ্টভাবে, এবং একজন মাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকবে। তাহলে অধস্তনরা সুনির্দিষ্টভাবে একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আদেশপ্রাপ্ত হবেন এবং সুনির্দিষ্টভাবে ওই কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন। এই নীতিকে বলা হয় আদেশের ঐক্য নীতি, ইউনিটি অফ কমান্ড। তাহলে বোঝা গেছে এটা হচ্ছে প্রতিষ্ঠানের অধস্তনরা সুনির্দিষ্টভাবে একজন মাত্র ঊর্ধ্বতনের কাছ থেকে আদেশপ্রাপ্ত হবেন এবং সুনির্দিষ্টভাবে একজন মাত্র ঊর্ধ্বতনের নিকটে জবাবদিহি করতে বাধ্য থাকবেন। এই নীতিকে বলা হয় আদেশের ঐক্য নীতি, কারণ একজন অধস্তনকে যদি 4-5 জন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আদেশ প্রদান করে তাহলে সেক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এই নীতিকে বলা হয় আদেশের ঐক্য নীতি। তারপরে আমরা যে নীতিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নির্দেশনার ঐক্যের নীতি, ইউনিটি অফ ডিরেকশন, প্রিন্সিপাল অফ ইউনিটি অফ ডিরেকশন। এখানে আবার হচ্ছে আগেরটা ছিল আদেশের ক্ষেত্রে কতগুলো নিয়ম নীতি, এখানে হচ্ছে নির্দেশনার ক্ষেত্রে কতগুলো নিয়ম নীতি। নির্দেশনার ক্ষেত্রে নীতিটা হচ্ছে প্রতিষ্ঠানের সকল নির্দেশনা প্রদান করতে হবে মূল লক্ষ্যকে কেন্দ্র করে অথবা পূর্ববর্তী নির্দেশনার সাথে সমন্বয় করে পরবর্তী নির্দেশনা প্রদান করতে হবে। এই নীতিকে বলা হয় নির্দেশনার ঐক্যের নীতি, ইউনিটি অফ ডিরেকশন। এলোমেলো নির্দেশনা প্রদান করলে প্রতিষ্ঠানের জন্য লাভজনক হয় না, সেই জন্য নির্দেশনা প্রদান করতে হবে পূর্ববর্তী নির্দেশনার সাথে মিল করে অথবা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা প্রধান লক্ষ্য প্রধান লক্ষ্যকে কেন্দ্র করে নির্দেশনা কার্যক্রম পরিচালনা করা হবে। এলোমেলো নির্দেশনা প্রতিষ্ঠানের জন্য লাভজনক হয় না বা প্রতিষ্ঠানের জন্য ফলপ্রসূ হয় না। এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ ইউনিটি অফ ডিরেকশন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো নির্দেশনা ঐক্য নীতির মূল কথা হচ্ছে নির্দেশনা প্রদান করতে হবে পূর্ববর্তী নির্দেশনার সাথে মিল করে অথবা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনকে কেন্দ্র করে যেই নির্দেশনা প্রদান করাই হচ্ছে নির্দেশনা ঐক্যের নীতি।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 5টা নীতি নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে ছিল প্রিন্সিপাল অফ ডিভিশন অফ ওয়ার্ক, ছিল প্রিন্সিপাল অফ ব্যালেন্সিং অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, ছিল প্রিন্সিপাল অফ সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন, ছিল প্রিন্সিপাল অফ ইউনিটি অফ কমান্ড, ছিল প্রিন্সিপাল অফ ইউনিটি অফ ডিরেকশন। এই 5টা নীতি নিয়ে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। নেক্সট ক্লাসে আমাদের বাকি নীতিগুলো নিয়ে আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই 5টা নীতি একবারে মেমোরাইজ করে রাখবা, যেন পরীক্ষায় আসলে সুন্দরভাবে গুছিয়ে আনসার করতে পারো। এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে, কোনো নীতি নিয়ে কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো আজকের ক্লাসের আমরা একটু রিভিউ দেখে আসি। প্রথমে আমরা দেখলাম ব্যবস্থাপনার নীতি বা আদর্শ বলতে আমরা আসলে কি বুঝি। তারপরে দেখলাম আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল যেই 14টা নীতির কথা বলেছেন, এবং তার একটা গ্রন্থের নাম দেখলাম আমরা, অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালের জেনারেল। তারপরে আমরা দেখলাম কার্য বিভাজনের নীতি কীরকম কী হয়, কিভাবে আমরা কার্য বিভাজন করব। তারপরে আমরা দেখলাম হচ্ছে কর্তৃত্ব দায়িত্বে সমতা রক্ষণের নীতি, এবং কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের নীতি। প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্ত কেন্দ্রীভূত না রেখে কিছু সিদ্ধান্ত বিভাগ, উপবিভাগ বা শাখার মধ্যেও বিস্তৃত করা হচ্ছে বিকেন্দ্রীকরণ, আর সকল সিদ্ধান্ত কেন্দ্রীভূত করা হচ্ছে কেন্দ্রীকরণ। তারপর হচ্ছে আদেশের ঐক্য নীতি, অর্থাৎ একজন অধস্তন কর্তৃপক্ষ সুনির্দিষ্টভাবে একজন ঊর্ধ্বতনের নিকট থেকে একজন আদেশ প্রাপ্ত হবেন এবং তার নিকট জবাবদিহি করবেন। আর নির্দেশন ঐক্য নীতি হচ্ছে প্রতিষ্ঠানের নির্দেশনা প্রদান করতে হবে পূর্ববর্তী নির্দেশনার সাথে মিল করে, অথবা প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্যকে কেন্দ্র করে। এই হচ্ছে আমাদের আজকের 5টা নীতির আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আমি আরো কিছু নীতি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, এবং এই নীতিগুলো বাসায় আবার রিভিউ করে তোমরা মেমোরাইজ করবে।